মিনপুর গ্রামের ছেলে দীপ। দীপের বয়স এই 21 বছর হবে। দীপ তার বাবাকে চাষের কাজে প্রায় সময় সাহায্য করে। একদিন আমরা একসাথে চাষের কাজ সেরে তারপর নদীতে গিয়েছিলাম হাত পা ধুতে। এমন সময় দীপের পাশের বাড়ির একটা ছেলে বীরু রীতিমতো দৌড়াতে দৌড়াতে উত্তেজিতভাবে দীপের কাছে এসে বলল, দীপ, এই দীপ, এই তাড়াতাড়ি বাড়ি চল। ওদিকে ওদিকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তুই তুই তাড়াতাড়ি বাড়ি চল। তোর তোর দাদু আর নেই। কি? এই বলে দীপ ছুট লাগালো বাড়ির দিকে। ছুটতে ছুটতে প্রায় হাঁপিয়ে গেছে, তবুও তার ছোটা থামছে না। অঝরে কেঁদে চলেছে সে। তার পেছন পেছন আমরাও ছুটতে লাগলাম। অবশেষে বাড়ি গিয়ে পৌঁছালো সে। গিয়ে দেখলো বাড়ির সবাই অঝরে কেঁদে চলেছে। আমরা পৌঁছে গিয়ে দেখলাম দাদুর দেহটা খাটের উপরে রাখা। তাকে ঘিরে সবাই হাহাকার করে কাঁদছে। সত্যি বলতে দাদু খুবই ভালো মানুষ ছিলেন, আর আমাদেরকে খুবই ভালোবাসতেন। তাই দাদু মারা যাওয়াতে পাড়া প্রতিবেশী সবারই চোখে কম বেশি জল এসেছে। দীপ হাউমাউ করে কাঁদতে লাগলো। দাদুকে এরকম অবস্থায় দেখে আমরাও চোখের জল ধরে রাখতে পারিনি। সন্ধ্যা প্রায় 6টার দিকে দাদু মারা গেছেন। সেদিন ছিল অমাবস্যার রাত। সেটা আমরা সেই মুহূর্তে জানতাম না। সবাই কান্নাকাটি করার পর দাদুর দেহটাকে শ্মশানে নিয়ে যাবার জন্য তৈরি করতে করতে প্রায় রাত 12টা বেজে যায়। ওই দেখে অত রাত্রে আর কেউ শ্মশানে নিয়ে যাওয়ার কথা ভাবে না। দীপের বাবা আর মা মিলে ঠিক করলো পরের দিন ভোরের দিকে দাদুর দেহটা দাহ করবে। আস্তে আস্তে পাড়া প্রতিবেশী সবাই নিজেদের বাড়িতে চলে গেল। আমাদের বাকি বন্ধুরাও বাড়ি চলে গেছিল। শুধু আমি সেদিন চলে আসতে পারিনি, কারণ দাদু দীপকে যতটা ভালোবাসতেন তার সমপরিমাণ আমাকেও ভালোবাসতেন। আর দীপ আমার মতো করে কাছের তার কোনো বন্ধুকেই আর মনে করতো না। এক কথায় আমি আর দীপ ছিলাম হরিহর আত্মা। আমাদের গ্রামের বাড়িতে সবার কাছে ফোন ছিল না, তাই জন্য দীপের মাসিদের দাদুর মৃত্যুর ব্যাপারে খবর দেওয়া হয়নি। একমাত্র দীপরাই দাদুর সাথে এখানে থাকতো, বাকি মাসিরা অন্য গ্রামে থাকে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তাদেরকে গিয়ে বলাও সম্ভব হয়নি। তারপর গ্রামের হীরক চাচার ফোন থেকে ফোন করার পরেও মাসিকে পাওয়া যায়নি। এখানে প্রায় সময় নেটওয়ার্ক থাকে না, তাই দীপের বাবা মা এখান থেকে 1 মাইল দূরে দীপের বাবার চেনা একজনের বাড়িতে যায় ফোন করতে। এখানে এত রাতে বুথও বন্ধ হয়ে যায়। আমাদের গ্রামে 9টা বাজতে বাজতেই সবাই ঘুমিয়ে পড়ে। রাস্তায় প্রায় জনমানব থাকে না বললেই চলে। আর শীতকালে তো 8টার দিকে লোকই থাকে না। সেখানে এখন 12টায় প্রায় অন্ধকার ধুধু করছে বললেই চলে। এই কারণেই এই অবস্থায় আমি দীপকে একা আরই ছাড়তে পারলাম না। প্রায় 12:30 নাগাদ কাকিমারা বেরিয়ে যান। তারপর আমি আর দীপ নিজেদের মধ্যে কথোপকথন শুরু করি। কিরে, আর কতক্ষণ এইভাবে কান্নাকাটি করবি তুই? এরপর তো তোর শরীরটা খারাপ হবে। দেখ, এভাবে কাঁদিস না। দাদু উপর থেকে দেখছেন, উনি আরো কষ্ট পাবেন। ভালো লাগছে না ভাই। যতই হোক না কেন, মানুষটা তো ছিল মাথার উপরে। এখন কাকে দাদু বলে ডাকবো বলতো? দেখ, এবার একটু কিছু খেয়ে নে। আমি জানি তোর খাবার মতো মন নেই, কিন্তু তবু কিছু খা। সেই সকালে খেয়েছিস, এবার নইলে কিন্তু তোর শরীরটা খারাপ করবে। গলা দিয়ে নামবে না খাবার আমার। কাকিমা তো শরবত করে দিল, অন্তত সেটা খা একটু।
দাঁড়া, আমি এনে দিচ্ছি। দেখ, আমারও তো কিছু খাওয়া হয়নি, আর তুই না খেলে আমিও কিন্তু কিছু খেতে পারছি না। তোর জন্য আর আমার জন্য, দুজনের জন্যই আমি নিয়ে আসছি। দাঁড়া। এরপর আমি গিয়ে শরবত নিয়ে এলাম। না, আরাম করিস না, খেয়ে নে বলছি, নে খা, খা আগে। হুম হুম, খা। হুম। তারপর অনেক জোর করে দীপকে একটু শরবত খাওয়ালাম, আর নিজেও খেলাম। শোন না, তুই বরং একটু ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। আজকে অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। ঘুমাবো, কিন্তু আমার মনটা ভালো নেই রে। আর বেশ ভয়ও লাগছে রে। মা বাবা এত রাত্রে গেল, সেই নিয়ে চিন্তাও হচ্ছে খুব। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই বরং একটু ঘুমানোর চেষ্টা কর, বুঝলি? অনেক রাত হলো, দেখ 1টা বেজে গেছে। মৃতদেহকে রেখে নেহাত ঘুমাতে নেই, তাই আমি জাগছি। এই কথা বলার পর দীপ প্রায় ঘুমাতে যাবে, এরকম সময় কে যেন একটা দরজায় ধাক্কা দিল। সেই শুনে আমি আর দীপ খানিকটা ভয় পেলাম, কারণ এত রাতে এই গ্রামের কেউ তো জেগে থাকেই না, সেখানে কারোর ঘরে গিয়ে দরজা ধাক্কা দেওয়াটা সত্যি খুব অস্বাভাবিক। ভয়ে ভয়ে আমি উঠে গেলাম দরজার দিকে। তারপর দরজার একটা ফাঁক থেকে দেখার চেষ্টা করলাম কে এসেছে। দীপ আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, কে এসেছে? কিছু দেখতে পারলি? আরে চেষ্টা করছি তো, দাঁড়া না। কে আসছে না বুঝে তো আর দরজা খোলা যাবে না। তারপর প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পরে আমার দেখে যতটুকু মনে হলো যে পাশের বাড়ির মিনতি কাকিমা এসেছে। সেই দেখে নিশ্চিত হয়ে আমি দরজাটা খুলে মুখটা বার করলাম। কে? আমি রে, মিনতি। ও কাকিমা, হ্যাঁ বলো, এত রাতে এলে? দীপের মাকে একটু ডেকে দে তো, দরকার আছে। এটা শোনার পর দীপ ঘরের ভেতর থেকে দরজাটা পুরো খুলে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। কাকি, মা তো বাড়িতে নেই। ওই মাসিদের খবর দেওয়ার জন্য ফোন করতে গেছে, তা অনেকটাই দূরে মনে হয়। ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। সে কি, এই আবার কিরকম সর্বনাশী কথা? কেন, কি হয়েছে? কিছু বলবে মাকে? আমি না হয় আসলে বলে দেবো, আমাকে বলতে পারো। না, আসলে তোর মাকে বললেই ভালো হতো, বুঝতো। তোদেরকে আর কি বলি বলতো। শুধু এটুকুই বলছি, আজকে অমাবস্যা, তোদের বাড়িতে মৃতদেহ রাখাটা খুবই চিন্তার বিষয়। তাই খুব সাবধান। এমনি অনেকক্ষণ হলো মেসোমশাই চলে গেছেন, তাই সাবধান। তোরা ছোট মানুষ, আমার কথা শুনে ভয় পেয়ে যাস না। শুধু একটু সাবধানে থাকিস, লোহার কিছু নিজেদের সঙ্গে রাখবি। কোনো দরকার পড়লে আমাদের ডাকিস, ঠিক আছে? আমাদেরও চিন্তায় চিন্তায় কাটবে আজ রাতটা। লম্প জ্বালিয়ে রাখবি কিন্তু। আর আরও একটা লম্প জ্বালিয়ে নিস যদি পারিস তো, কিন্তু লম্প যেন না নেভে। খুব সাবধান। কথাটা শুনে আমার মনে মনে কিরকম যেন একটা ভয় ধরে গেল, আর কেমন একটা অস্বস্তি হতে শুরু করলো। ধুর, মিনতি কাকিমা কি যে বলে গেল সব, আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। ধুর, ওসব ফালতু কথা। আমাদেরকে ভয় দেখাতে এসেছিল, ছাড় তো। আর এখন তো প্রায় 2টো বাজতে যায় ঘড়িতে। দেখ, আর তো কিছুক্ষণের ব্যাপার। বাবা মা তো চলেই আসবে ভোরের দিকে। আর দাদুই বা কেন আমাদের ক্ষতি করতে যাবে বলতো? না রে, আমি তো শুনেছি মৃত মানুষের আত্মা যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে টানার চেষ্টা করে। আর দাদু তো আমাদেরকেও খুব ভালোবাসতেন। আরে ওসব ফালতু কথা। আর তাছাড়া আমাদের কাছে তো এই লোহার চাবিটা আছে, কিছু হবে না। এইসব কথা পরে ভেতরে গিয়ে আলোচনা করা যাবে। দরজাটাকে বন্ধ কর। তারপর দরজা বন্ধ করে আমরা ভেতরে গিয়ে বসলাম। মিনতি কাকিমার কথা মতন আরেকটা লম্প জ্বালিয়ে নিলাম। আমরা বসে আছি, পাশে দাদুর মৃতদেহটা রাখা। একটা লম্প আমাদের কাছে রাখা, আর আরেকটা লম্প দাদুর মৃতদেহের কাছে রাখা। তার সাথে ধূপকাঠি জ্বলছে। ধূপকাঠির গন্ধে সারা ঘরে কেমন যেন একটা দম বন্ধ হওয়া পরিবেশ তৈরি হয়েছে। আর রাতের আঁধারে দাদুর মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। হালকা আলোতে শুধুমাত্র
মাথার সাদা চুলগুলো ঝলমল করছে। ভাই, চারপাশে জানলা বন্ধ আর দম আটকে আসছে ধোঁয়ায়। কি করবো বলতো? উফ, এই ভূতের ভয়ে কি জানলাও খুলতে পারবো না নাকি? জানলা না খুলতে পারলে তো এখানেই দম আটকে মরে যাব। সত্যি এই গন্ধে শরীরটা কেমন যেন আনচান করছে। দাঁড়া, আমি জানলাটা খুলে দিই। এই বলে আমি গিয়ে জানলাটা খুলে দিলাম। জানলাটা খোলা মাত্রই একটা দমকা হাওয়া এসে আমার চোখে মুখে লাগলো। প্রথমে আমি ভাবলাম হয়তো ঝড়ে আসছে, তারপর দেখলাম আদতেও ঝড়ের কোনো চিহ্ন নেই। তারপর ঘড়ির দিকে তাকালাম, প্রায় 2টো বাজতে 5 মিনিট বাকি। দীপকে বললাম, দীপ তুই একটু ঘুমা এবার, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। ঘুম আসবে না আমার, তার চেয়ে বরং বসে কথা বলি আমরা। পাশে দাদুর মৃতদেহ, যে মানুষটা ছোটবেলায় নিজের গল্প শুনিয়ে আমাদেরকে ঘুম পাড়াতো, আজ তার মৃতদেহের পাশে আমি কি করে ঘুমাতে পারি বলতো? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে রাতটা না হয় কথা বলেই কাটিয়ে দিই। মায়েরা কখন আসবে কে জানে। এইসব বলতে বলতে ঘড়িতে 2টো বাজলো, আর তার সাথে সাথেই বাইরের জানলা দিয়ে ঠান্ডা দমকা হাওয়া এসে ধূপকাঠি রাখার মাটিটা উল্টে দিল। সেটা দেখে আমি আর দীপ ভয় পেয়ে যাই, কারণ হাওয়ার এত জোর কি করে হয় যে এতগুলো ধূপকাঠি সমেত মাটির পিণ্ডটা উল্টে দেবে, তাও আবার ঘরের ভেতরে। খানিকক্ষণ আমরা ভয় পেয়ে চুপ থাকলেও কিছুক্ষণ পর দীপ বলে উঠল, কি অদ্ভুত হাওয়া, ঝড় উঠলো নাকি? দেখি তো। এই বলে জানলার দিকে মুখ বাড়ালো সে। দেখলো কোনো ঝড়ের চিহ্ন নেই। এ তো ভারী অদ্ভুত ব্যাপার, এবং ভয়ঙ্কর হাওয়া হুট করে কোথা থেকে দিল? আরে হুট করে না, আমি যখন জানলাটা খুললাম তখনও হঠাৎ করে একটা হাওয়া এসে আমার চোখে মুখে লাগলো। ধুর! এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। কে কে? দরজার ওই পার দিয়ে কোনো উত্তর এলো না, উল্টে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজটা আরো খানিকটা বেড়ে গেল। ধুর! কে? এই এত রাতে এখন আবার কে এলো? মিনতি কাকিমা না তো? কি জানি, দেখার চেষ্টা করি দরজা দিয়ে, দাঁড়া। দেখ তো কে। দীপ দরজার সামনে গিয়ে দেখলো কাউকে দেখতে পেল না। তখন দরজা ধাক্কানোর আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তারপর দীপ খানিকটা বিরক্ত হয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ধুর, কেউই নেই। দেখলি তো দরজা ধাক্কানোর আওয়াজটা কেমন বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা দুজনেই তো পরিষ্কার আওয়াজ পেলাম দরজা ধাক্কানোর। পরিষ্কার মনে হলো কেউ যেন দরজা ধাক্কা দিল। সে তো আমিও শুনেছি, কিন্তু এখন তো আর কোনো আওয়াজ আসছে না, আর বাইরেও তো কাউকে দেখলাম না। দীপ এসে আমার সামনে বসলো। এমন সময় আবার সেই দরজা ধাক্কানোর আওয়াজ। তোর একে মন মেজাজ ভালো নেই, তার উপর আবার এই মধ্যরাত্রে কে মজা করছে যে আমাদের সাথে। যাবই না দরজা খুলতে, ধাক্কা দিক যত খুশি। ধাক্কা দেওয়ার আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে টানা দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে কেউ একজন। আস্তে আস্তে কেমন যেন আরো জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এক পর্যায়ে গিয়ে দীপ উঠে দাঁড়িয়ে বলল, আরে বাবা, ভেঙে ফেলবে নাকি দরজাটা? রাত বিরেতে জ্বালাচ্ছে। গেলাম দরজা খুলতে। দাঁড়া, একা যাস না, আমার ঠিক লাগছে না ব্যাপারটা। আমিও যাচ্ছি তোর সাথে, চল। না না, তার কোনো দরকার নেই, তুই বস এখানে, আমি দেখছি। দেখ, আমরা দুজনেই তো ঘরের মধ্যেই থাকছি, শুধু একটু দেখবো কে এসেছে। বারবার দরজা ধাক্কাচ্ছে, তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা তো ঠিক না। তার আগে তুই বরং একবার আওয়াজ দিয়ে দেখ, যদি কোনো উত্তর দেয়। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া তো, আওয়াজ দি।
ওদিকে দরজা ধাক্কানোর আওয়াজ ক্রমশ বেড়ে চলেছে। দীপ একটু চেঁচিয়ে ঘরের ভেতর থেকে বলে উঠল, আরে কে বাইরে সেটা তো বলো, দরজা ভেঙে ফেলবে নাকি, কে? একইভাবে আবারও কোনো উত্তর নেই, শুধু সমানে দরজা ধাক্কানোর আওয়াজটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে যাতে মনে হচ্ছে এক্ষুনি দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবে। এভাবে হবে না, বুঝে গেছি, দরজা খুলতেই হবে, নইলে হবে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চল আমরা দুজনে গিয়ে দেখি। আর ঘরে তো আলো জ্বলছেই, আর আমরা তো ঘরের বাইরে বেরোচ্ছি না, তো কোনো অসুবিধা হবে না। দেখে আসি কে এভাবে বিরক্ত করছে এত রাতে। তারপর আমাদের সামনে রাখা লম্পটাও দাদুর সামনে রেখে দিলাম। এবার দাদুর মুখটা লম্পর আলোয় মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। আমি আর দীপ তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম দরজার দিকে। শেষবারের মতো আমি একবার দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে, কিন্তু দেখতে পেলাম না। কিন্তু দরজা ধাক্কানোর আওয়াজটা এখনো পাওয়া যাচ্ছে। সেই দেখে আমরা ভাবলাম দরজার ফাঁক থেকে হয়তো দেখা যাচ্ছে না, তাই দরজা খুলে দেখব যে কে এসেছে। সেই ভাবনা অনুযায়ী দীপ দরজাটা খুলল। দরজা খুলে প্রথমে কাউকে দেখতে পেলাম না। সেই দেখে দীপের মাথা আরো বেশি গরম হয়ে গেল। মজা পেয়েছে নাকি? দাঁড়া তো, উঠোনে গিয়ে দেখি কাউকে দেখতে পাই কিনা। শোন, না না, এত রাতে ঘর থেকে বেরোনোর কোনো দরকার নেই। আরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়, শুধু একটু উঠোন অব্দি যাবো, নইলে সারা রাত এরকম দরজা ধাক্কা দেবে 14 বার। আমরা কি সারা রাত দরজা খুলবো আর বন্ধ করবো নাকি? দরজা যে খুলবো না সে উপায় তো রাখছে না, প্রায় ভেঙে ফেলবে এমনভাবে দরজা ধাক্কাচ্ছে। এভাবে হয় নাকি? না, আমি একা তোকে কিছুতেই ছাড়বো না, আমি যাব তোর সাথে। না না না, দাদুকে একা এভাবে রেখে যাওয়া যাবে না, তুই থাক, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমি এখানেই দাঁড়াচ্ছি। আর যে লোহার চাবিটা ছিল সেটা নিয়ে যা। এই যে, এই নে, উঠোনের বাইরে যাবি না কিন্তু, বলে দিলাম। আরে না না, উঠোনে যাব না, চিন্তা করিস না, তুই তো দাঁড়াচ্ছিস এখানে, দেখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই বলে দীপের হাতে চাবিটা গুঁজে দিলাম আমি। বাইরে অন্ধকার ঘুটঘুট করছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি আর দীপ ঘর থেকে বেরোনোর সময় একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে বেরিয়েছিলাম। সেই মোমবাতির সামান্য আলোয় দীপকে উপরের দিকে এগিয়ে যেতে দেখলাম, কিন্তু বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর অন্ধকারে দীপ মিলিয়ে গেল। যদিও এমনটা হওয়াটাই স্বাভাবিক, মোমবাতির ওই ক্ষীণ আলোয় উঠোন অব্দি তো দূরের কথা, ঘরের চৌকাঠটাই ঠিকভাবে দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম দীপ ফিরে আসছে না। সেই দেখে খানিকটা অবাক হলাম, কারণ উঠোন অব্দি গিয়ে ফেরত আসতে এতটা সময় কখনই লাগবে না। তারপর আমি জোরে জোরে হাঁক দিলাম, দীপ, এই দীপ, কোথায় গেলি? কিরে, শুনতে পাচ্ছিস? তোকে না বারণ করলাম উঠোনের বাইরে যেতে? দীপ! কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না। আমি তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টে বাজতে 10 মিনিট বাকি আছে। প্রায় 15 মিনিট মতন দীপের জন্য অপেক্ষা করছি। তারপর ঠিক করলাম দরজাটা বাইরে থেকে আটকে উঠোনের দিকে এগিয়ে দেখব যে দীপ কোথায় গেল। সেই মতো দরজাটা আটকালাম। চৌকাঠ পার করে যেই নামতে যাব এমন সময় মোমবাতির আলোটা কেঁপে উঠল। আমি হাত দিয়ে আড়াল করলাম মোমবাতিটা যাতে নিভে না যায়। মোমবাতিটাকে আড়াল করার পরে হাতটা যে সরালাম, তখন মোমবাতির মৃদু আলোয় দীপকে দেখতে পেলাম। প্রথমে তার মুখটা অস্পষ্ট ছিল, তারপর দেখলাম সে দৌড়ে রীতিমতো আমার কাছে আসছে। সে আরও খানিকটা এগিয়ে আসার পর তার চোখে মুখে দেখলাম ভয়ের ছাপ। সে রীতিমতো দৌড়ে এসে আমার হাত ধরে টেনে নিয়ে সোজা ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। ওরকম হঠাৎ করে টেনে এনে ঘরে ঢোকানোর সময়
আমার হাত থেকে মোমবাতিটা বাইরেই পড়ে যায়। ঘরে ঢুকে রীতিমতো প্রচন্ড রকমের হাঁপাতে থাকে দীপ। আমি ওকে জিজ্ঞাসা করি, আরে কি কি হলো তোর? এরকম করছিস কেন? ভাই, বাইরে বাইরে কে যেন একটা ছিল। কে ছিল? হ্যাঁ, সে তো থাকবেই। কেউ একজন ডাকছিল বলেই তো তুই গেলি উঠোনের দিকে, কিন্তু কে ডাকছিল বল? কি? চিনি না, চিনি না আমি। খুব খুব বিশ্রী। মানে কি বিশ্রী? মানে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বল। আচ্ছা আচ্ছা, দাঁড়া, তুই আগে বস এখানে। দাঁড়া, তোকে একটু জল দিই। শান্ত শান্ত হয় একটু। তারপর আমি গিয়ে এক ঘটি জল নিয়ে দীপকে দিলাম। সে ঘট ঘট করে এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে ফেললো। আরে আস্তে খা, আস্তে খা, বিষম লেগে যাবে নইলে। হ্যাঁ, এবার এবার বল, কি বলছিস বুঝিয়ে বল। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কাউকে দেখতে না পেয়ে উঠোনের দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম। অন্ধকারে তো বাইরে কিছু দেখা যাচ্ছিল না, এমনকি আমি স্পষ্টভাবে নিজের হাতটাও দেখতে পাচ্ছিলাম না। তাই অন্ধকারে কখন আমি উঠোনের বাইরে বেরিয়ে রাস্তায় চলে গেছিলাম বুঝতেই পারিনি সেটা। তারপর হঠাৎ করে মনে হলো আমার পাশ থেকে কে যেন একটা চলে গেল। আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কে এখানে? কোনো উত্তর পেলাম না। তারপর আমার মন আর সায় দিল না, তাই আমি ফিরতে যাব বাড়ির দিকে। তখন যেন মনে হলো কেউ পায়ে বেশ জোরে জোরে আওয়াজ করে আমাকে অনুসরণ করছে। সেই দেখে আমি আরও জোরে জোরে পা ছাড়তে লাগলাম। তার সাথে সাথে যেন আর একটা পায়ের আওয়াজ আরও বাড়তে লাগলো। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ একজন আমাকে অনুসরণ করছে। আমি পেছনে ঘুরে দেখলাম কেউ নেই। তারপর তারপর আমার মনে হলো আমি অন্ধকারে হয়তো ঠিকভাবে দেখতে পারিনি, তাই আরও একবার হাঁক দিলাম, কে 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 করে? কোনো আওয়াজ তো পেলামই না। উল্টে কীরকম যেন মনে হলো বিশাল ঠান্ডা কোনো কিছু স্পর্শ পেলাম আমার হাতে। আমি সাথে সাথে হাত সরিয়ে সেই জায়গায় হাত দিয়ে দেখলাম আমার হাতটাও কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। তারপর আমার প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করলো, পা ভারী হয়ে আসছিল। তাই তখন আমি এক মুহূর্তেও সময় নষ্ট না করে ছুটতে লাগলাম বাড়ি ফেরার জন্য। পা ভারী হয়ে আসছিল আর পেছন পেছন যেন মনে হচ্ছিল আমাকে কেউ একটা তাড়া করছে। তারপর হঠাৎ করে আমার পাটা আগের মতো হয়ে গেল আর ভারী লাগলো না। তারপর দেখলাম আমাদের ঘরের দরজার মোমবাতিটা দেখা যাচ্ছে, সাথে তোকেও দেখলাম দাঁড়িয়ে আছিস। তখন আমি বুঝলাম যে আমি আমাদের উঠোনে চলে এসেছি, কিন্তু আমি এখনো অবধি বুঝতে পারলাম না কে আমাকে তাড়া করছিল, কারণ আমি তার কোনো মুখই দেখতে পাইনি। কিন্তু খুব অদ্ভুতভাবে তাকে আমি অনুভব করেছি। আর সত্যি বলতে খুব অস্বস্তি হচ্ছিল আমার তখন। এই জন্যই তখন তোকে বলেছিলাম যাস না, যাস না। আমার কথা তো একটুও শুনলি না। আরে আমি কিভাবে জানবো বল? আমি তো ভালো ভেবেই গেছিলাম। তোরও যেমন বুদ্ধি, এই মাঝরাতে ভালো কোথা থেকে হবে তুই নিজেই বল। তুই তো কোনো কিছুকেই গুরুত্ব দিস না। কাকিমা বলে গেল তাও তুই পাত্তা দিলি না। বেশি সাহস দেখানো খালি। ঘাট হয়েছে আমার, মাপ কর, আমি আর যাব না কোথাও। এইসব কথা বলতে বলতে হঠাৎ করেই ওই খোলা জানলাটা দিয়ে আবার একটা হাওয়ার ঝাপটা এসে আমার আর দীপের চোখে মুখে লাগলো। দীপ বসেছিল, হাওয়ার ঝাপটা তার চোখে মুখে লাগা মাত্রই সে উঠে দাঁড়ালো আর কিরকম যেন একটা ভয় পেয়ে গেল। জানলাটা বন্ধ করিসনি এখনো? তাড়াতাড়ি বন্ধ কর, তাড়াতাড়ি। আরে দাঁড়া দাঁড়া, আমি বন্ধ করে দিচ্ছি, তুই শান্ত হ আগে। ভয় পাস না, দাঁড়া, বন্ধ করে আসছি। এই বলে আমি গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। তারপর কিছুক্ষণ আমি আর দীপ দরজার সামনে বসে রইলাম। তারপর আমি দীপকে বললাম, কি রে, এখানে আর কতক্ষণ বসে থাকবো? চল ভেতরের দিকে যাই, দাদু ঘরে একা আছে। এমনি এখানে অন্ধকারে খুব ভালোভাবে কিছু একটা দেখা যাচ্ছে না, আর মোমবাতিটাও তো বাইরে পড়ে গেল। ঠিক বলেছিস, চল ভেতরে যাই। তারপর আমি আর দীপ দরজার সামনে থেকে উঠে
ঘরের ভেতরের দিকটাতে গেলাম। দাদুর সামনে দুখানা লম্প রেখে গিয়েছিলাম, তাই জন্য দাদুর মুখটা প্রায় অনেকটাই সেই আলোয় দেখা যাচ্ছিল। আমরা দুজনে ঘরে এসে দাদুর দেহটার সামনেই বসলাম। লম্পগুলো আগের জায়গা থেকে সরালাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:30 বাজে। রাত যেন কাটতেই চায় না। এদিকে আমাদের প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে নজরে নজরে রাখছে। কোনো মতে আজকে রাতটা মিটলে বাঁচি, কিছু ভালো লাগছে না আমার। যা বলেছিস, আমার তো কিরকম যেন গাটা ছমছম করছে। মায়েরা যেন তাড়াতাড়ি চলে আসে ভালোই ভালোই। দীপ এই কথাটা শেষ করা মাত্রই কলঘর দিয়ে জল পড়ার আওয়াজ পেলাম আমরা দুজনই। এবার আমাদের ভয়ে বুক টিপ টিপ করতে লাগলো। এ কি, কলঘর থেকে হঠাৎ আওয়াজ আসছে কেন? হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন। আমরা ছাড়া তো ঘরে কেউ নেই, তাহলে এরকম জল কে ব্যবহার করছে কলঘরে? দেখবো একবার। না না, দেখ, বেশি পাকামো করার কিন্তু কোনো দরকার নেই। তুই আবার শুরু করেছিস তো? আরে না না, সেরকম না, কিন্তু অস্বস্তি হচ্ছে তো এরকম ভাবে। আর এমনিও আমাকে কল ঘরে যেতে হবে, যেতেই হবে। ধুর ধুর, তোর এখনই কল ঘরে যাওয়ার দরকার পড়লো? দেখ, তাড়াহুড়ো করিস না, কিছুক্ষণ অপেক্ষা কর। মিনিট 5 অপেক্ষা করার পর দেখলাম আওয়াজ তখনও কমেনি। উল্টে কিরকম কাপড় কাচার মতো শব্দ আসতে শুরু করলো। আচ্ছা, আমরা ছাড়া কি ঘরে কেউ আছে? আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে এখানে আমরা একা নেই, আরও কেউ আছে আমরা ছাড়াও, কিন্তু কে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে প্রতি মুহূর্তে কেউ যেন আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। সেসব না হয় হলো, কিন্তু এখন তো আমার কল ঘরে যেতেই হবে, নইলে হবে না। দেখ, যা করবি খুব সাবধান। আর এবার অন্তত অন্ধকারে ফাঁকা হাতে যাস না। দাঁড়া, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, সেটা নিয়ে যা। আর আর চাবিটা কোথায়? এই তো আমার পকেটে আছে। এই বলে দীপ পকেটে হাতটা ঢোকায়, কিন্তু তারপর সে হঠাৎ লক্ষ্য করে যে পকেটে চাবিটা নেই। তারপর বেশ খানিকটা উত্তেজিতভাবে বলে ওঠে, এ কি, চাবিটা তো নেই, এ কোথায় গেল? নেই মানে? কোথায় যাবে? বাড়িতে কিন্তু আর কোনো লোহার জিনিস নেই। তোকে বারবার বললাম ওটা রাখ সাবধানে। আমার কোনো কথাতে তুই পাত্তা দিলি না। আরে না, স্পষ্ট মনে আছে আমি পকেটে ঢুকিয়ে, কিন্তু এখন তো পাচ্ছি না কোথাও। কি মুশকিল! তাহলে এবার কি করবি? কি আর করবো, কল ঘরে তোমাকে যেতেই হবে। চল, আমিও যাচ্ছি তোর সাথে। আর মোমবাতি না নিয়ে গিয়ে বরং একটা লম্প নিয়ে যাই এখান থেকে। আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। হ্যাঁ, তাই করি বরং। এখনো সমানভাবে ওই জলের আওয়াজটা হয়ে যাচ্ছে। তারপর আমি আর দীপ ভয়ে ভয়ে এক পা করে এগোতে লাগলাম কলঘরের দিকে। রীতিমতো ভয়ে আমাদের বুক টিপ টিপ করছে। কলঘরের দরজার মুখে গিয়ে আমি আর দীপ দেখার চেষ্টা করলাম যে কলঘরের ভেতরে কেউ আছে কিনা। আমরা ওইদিকে উঁকি মারা মাত্রই কেমন যেন মনে হলো একটা ছায়া মূর্তি চাপ কলের সামনে থেকে দৌড়ে সরে গেল। আগ্রহবশত মুহূর্তে সমস্ত ভয় লাগা ভুলে গিয়ে আমরা দুজনই ওই ছায়ামূর্তির পিছন পিছন যেতে লাগলাম হাতে লম্প নিয়ে। দীপ চেঁচাতে লাগলো, কে 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 ওখানে? ওইভাবে ছায়া মূর্তিটার পিছু করতে করতে তারপর যা দেখলাম, সেটা দেখা মাত্রই মুহূর্তে যেন আমাদের দম বন্ধ হয়ে এলো। দেখলাম ছায়া মূর্তিটা কলঘরের দেওয়াল ভেদ করে কেমন যেন বাইরে চলে গেল। এই দৃশ্য দেখার পর আমরা দুজনেই রীতিমতো কাঠের মতো শক্ত হয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে রইলাম। তারপর আমার হুঁশ ফিরল যে এখানে দাঁড়িয়ে থাকা একেবারেই নিরাপদ নয়।
দীপ তখনও ওরকম একই দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেওয়ালের দিকে। আমি রীতিমতো দীপকে ধাক্কা মেরে বললাম, ওই চল এখান থেকে। দীপের কানে যেন মনে হলো কথাটা ঢুকলো না, তাই জন্য রীতিমতো ওকে ঝাঁকিয়ে আবার আমি বললাম, কিরে শুনতে পাচ্ছিস না, চল এখান থেকে। এবার দীপের খানিকটা হোশ এলো এবং তারপর সে প্রচণ্ড রকমের উত্তেজিত হয়ে পড়ল। এ কি দেখলাম? ওটা ওটা কে ছিল? কে ছিল ওটা? এখান দিয়ে বেরোলো কিভাবে? এখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য একেবারেই নিরাপদ নয়। আগে এখান থেকে বেরো, তারপর সব দেখছি। এটা এখানে আলোচনা করার জায়গা নয়। এই বলে আমরা কল ঘর থেকে বের হতে যাব। হঠাৎ করে এমন সময় দেখলাম দাদুর একটা ধুতি আর গামছা কল ঘরের জামা কাপড় রাখার দড়িতে ঝুলছে। এই দেখে আমরা অবাক হয়ে যাই, কারণ শ্মশানে পোড়ানোর জন্য দাদুর সমস্ত জামা কাপড় আগে থেকেই দীপের মা গুছিয়ে রেখেছে। আর এই সময় এটা কোথা থেকে এলো? এ কি এ কি এটা কোথা থেকে এলো? আমি তো সন্ধ্যাবেলা কল ঘরে এসেছিলাম, তখন তো এটা ছিল না। শুধু সন্ধ্যাবেলা কেন, আমি তো এখানে ঢোকার সময়ও এই দুটো দেখিনি। সে কি, তাহলে এখন কোথা থেকে এলো এটা? এই সব কথা বলতে বলতে দীপ হঠাৎ করে বলে উঠল, এখন কটা বাজে বলতো? আমি নিশ্চিত নই, তবে যতদূর সম্ভব 4টে বাজতে যায় বা হয়তো বেজে গেছে। আমার এই কথাটা শুনে দীপ কিরকম যেন ভয়ে কুঁকড়ে গেল। আমারও কিরকম যেন পাথরের মতো হয়ে গেল সে। দীপকে কি হয়েছে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় আমার চোখ পড়ে বালতির দিকে এবং দেখতে পাই বালতিগুলো ফাঁকা। কিন্তু আমি যখন শেষ কলঘরে এসেছিলাম তখন বালতিতে ভর্তি জল ছিল। তারপর আমি দীপকে বললাম, ওই কিরে শুনতে পাচ্ছিস? আরে ওই, হ্যাঁ, কি হয়েছে? আরে এটা তো আমার তোকে জিজ্ঞাসা করার কথা যে তোর কি হয়েছে। হঠাৎ এরকম পাথরের মতো চুপ করে গেলি কেন সময় শুনে? এই সময় রোজ গরমকালে উঠে দাদু স্নান করতো। এটা এটা দাদুর গামছা আর ধুতি। আমার কিছু ঠিক লাগছে না ভাই, চল চল এখান থেকে, ভীষণ ভয় করছে আমার। কি কি বলছিস তুই? এখন আমরা তাহলে কি করব? আমাদের কাছে তো চাবিও নেই লোহার। আমার কোনো কিছুই ঠিক লাগছে না। আগে বেরো এখান থেকে। এই বলে আমরা কল ঘর থেকে বেরাতে যাব, তখনই কিরকম একটা অদ্ভুত হাসির আওয়াজ শুনতে পেলাম। কে কে হাসলে? এখানে মনে হচ্ছে কেউ আছে। আমরা আবার বেরানোর জন্য যখন এক পা বাড়ালাম তখন আবারও সেই একইভাবে ভয়ঙ্কর বিশ্রী হাসির শব্দ শুনতে পেলাম। কে? শোন, এখানে দাঁড়িয়ে কে কে করে কথা বাড়িয়ে লাভ নেই। যত এখানে দাঁড়াবো তত বিপদ বাড়বে, বই কমবে না। তাই চল এখান থেকে। এই বলে আমি আর দীপ কোনো রকম কলঘর থেকে বেরিয়ে দৌড়ে গেলাম ঘরের দিকে। যেই লম্বটা নিয়ে কলঘরে গেছিলাম সেটার তেল কমে এসেছে, সলতে পুড়ছে। বাড়িতে কোথায় তেল রাখা দীপ সেটা জানে না। এবার ওই লম্পটা নিভে গেলে কিভাবে কি হবে সেই নিয়ে আরও বেশি চিন্তায় পড়ে গেলাম আমরা। সমানে ভগবানকে ডাকতে লাগলাম যে আর কিছুক্ষণ সময় যাতে তাড়াতাড়ি কেটে যায়। দাদুর দেহর সামনে একটা লম্প রাখা ছিল। দীপ চল আমরা ওখানে গিয়ে বসি। না না, আমার ভয় লাগছে, আমি যাব না ওখানে। আরে বাবা, এখানে বসে থেকেই বা কি করবি? এক্ষুনি এটা নিভে যাবে। অন্ধকারে এখানে বসে থাকতে পারবি তো? তাহলে থাক, আমি ওখানে গিয়ে বসছি। ওখানে তো আলো আছে। না না, আমি যাচ্ছি যাচ্ছি আমি তোর সাথে। হ্যাঁ চল। দাদুর দেহর মাঝ বরাবর লম্পটা রাখা ছিল, তাই দীপ লম্পটা তুলে দাদুর মাথার কাছে রাখল। তারপর আমি আর দীপ বসলাম
দাদুর কোমরের কাছে। তারপর আমি হঠাৎ খেয়াল করলাম দীপ কিভাবে যেন দাদুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে আমি মনে করলাম যে সে হয়তো দাদুর কথা ভেবে দুঃখ পাচ্ছে, তাই দাদুর মুখের দিকে তাকিয়ে পুরনো স্মৃতি ভাবছে। তারপর দীপ অন্যমনস্ক হয়ে গেছে ভেবে আমি ডাক দিলাম, কিরে শুনছিস কি বললাম? ওই! কোনো উত্তর এলো না। সেই দেখে আমিও ওর মতো ও কি দেখছে সেটা দেখার চেষ্টা করলাম। তারপর যে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম তা ভোলার নয়। সেটা দেখে খানিকক্ষণের জন্যে আমিও থমকে গেলাম। দাদুর কপাল মাথা বেয়ে রক্ত গড়াতে দেখলাম। প্রথমে আমার মনে হলো নিশ্চয়ই আমার দেখার কোনো ভুল হচ্ছে, তাই একটু এগিয়ে গিয়ে কাছ থেকে দেখার চেষ্টা করলাম। তারপর যা দেখলাম তা দেখে রীতিমতো আমি অনেকটা দূরে ছিটকে গেলাম। তারপর দীপকে গিয়ে বললাম, দীপ, দীপ চল এখান থেকে, ওঠ, চল এখান থেকে। দ্বীপের দিক থেকে কোনো সাড়া আসছে না দেখে আমি আবারও বললাম, হ্যাঁ কি রে, চল না, এখানে থাকা নিরাপদ নয়, চল এখান থেকে। অনেকক্ষণ ডাকাডাকির পর এবার দ্বীপের হোশটা ফিরল। তারপর দ্বীপ রীতিমতো লাফ মেরে উঠে দাঁড়ালো। ওটা কি কিসের রক্ত ওটা? জানি না, আমিও তো কিছুই বুঝতে পারছি না। মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কিরকম যেন দেখে মনে হচ্ছে পোকায় খাবলে খাবলে খেয়েছে। আমি কাছ থেকে দেখতে গেছিলাম, এখন রীতিমতো আমার গা পাক দিচ্ছে। খাবলানো মুখ মানে? এই কথা বলা মাত্র দীপ লম্পটা নিয়ে দাদুর মুখের কাছে এগিয়ে গেল আলো দিয়ে দেখবার জন্য। সেই ভয়ঙ্কর বৃষ্টি রকমের আধ খাওয়া মুখ দেখে দীপ রীতিমতো বমি করার মতো পরিস্থিতিতে পৌঁছে যায়। আর তার সাথে সাথেই ঘর জুড়ে কি বিশ্রী পচা গন্ধ। অনেক চেষ্টা করার পরও কোনো মতে আমরা ঘরে থাকতে পারছিলাম না। দম আটকে মরে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলাম, কিন্তু বাইরেও যেতে পারছিলাম না। শেষে আমি দীপকে বললাম, কিচ্ছু করার নেই, এখানে থাকলে দম আটকে মৃত্যু অনিবার্য। কিছু করেই হোক, যে করেই হোক আমাদেরকে বাইরে যেতেই হবে। না না, বাইরে যাব না। ও আছে, আমাকে অনুসরণ করেছিল। কিছুতেই বাইরে যাব না। বাইরে ভেতরে কোথাও রেহাই নেই। যার ভয় তুই পাচ্ছিস সেই ঘরের ভেতরেও আছে, বাইরেও আছে। অতএব দম বন্ধ হয়ে মরার থেকে আত্মার কাছে মরা অনেক ভালো। আমরা তো আলো নিয়ে বেরাচ্ছি, এই তো দেখ 4:30 বাজে। দেখ, আর কিছুক্ষণ পরেই এই ভোরের আলো ফুটে যাবে। তারপর সব ঠিক হয়ে যাবে। এই আধ ঘন্টা আমাদের নিজেদেরকে বাঁচাতে হবেই, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে থাকলে বাঁচার কোনো উপায় থাকবে না। তাই চল, শেষ চেষ্টা আমাদেরকে করতেই হবে। এতটা সময় কাটালাম, আর তো আধা ঘন্টা। ঠিক পারবো আমরা, ঠিক পারবো। কিন্তু আর কোনো কিন্তু নয়, এক্ষুনি চল। এই বলে দীপের হাতটা টেনে ধরলাম আর এক হাতে তুলে নিলাম লম্পটা। তারপর দরজা খুলে আমরা দুজন বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরানো মাত্রই দেখলাম ঝড় উঠেছে, সাথে বৃষ্টিও হচ্ছে। এতক্ষণ দরজা জানলা বন্ধ করে ঘরে থাকায় আমরা একেবারেই টের পাইনি যে বাইরে এরকম ভয়ানক ঝড় উঠেছে। বাইরে বেরিয়ে প্রথমে আমরা দুজন একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ দম বন্ধ করে রাখার চেষ্টা করতে করতে প্রায় মরতে বসেছিলাম বললেই চলে। এই জন্য বলে সব ঝামেলা একসাথে আসে যখন আছে। এই বৃষ্টিতে এবার কোথায় যাব, কাউকে ডাকতেও পারছি না।
কিচ্ছু করার নেই, এখন আপাতত দাওয়ায় বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই বলে আমরা দুজন দাওয়ায় বসলাম। মনে মনে সমানে ভগবানকে ডেকে যাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সময়টা চলে যায়। এরকম ভয়ঙ্কর রাত আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। প্রতি মুহূর্তে যেন মনে হচ্ছে নিজের জীবন হাতে নিয়ে বসে আছি। নিজের চেনা ঘর, উঠোন, দাওয়া, কলঘর সব কিছুকেই আজ কেন জানি না পুরোপুরি অচেনা লাগছে। মনে হচ্ছে বাড়ি আমার হলেও রাজত্ব করছে অন্য কেউ, কোনো একজন আমাদের দিকে এখনো নজর রেখেছে। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে যে কেউ যেন আমাদের এখনো দেখছে। আর কিছুক্ষণ কেটে যাক ভালোই ভালোই। এই সব কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে লম্ফোর আলোটা কেঁপে উঠল। তার সাথে সাথে আমাদের বুকও কেঁপে উঠল। কি হলো এটা? এরকম কেঁপে উঠলো কেন? না, এটাতে তো তেলও আছে, তাহলে কি হলো? এটা আবার নিভে যাবে না তো? না না, এসব ভাবিস না। আমার মুখের এই কথাটা শেষ করতে না করতেই লম্পোর আলোটা হুট করে নিভে গেল। সাথে সাথে দীপ চেঁচিয়ে উঠল, ও মা! আরে কিচ্ছু হবে না, ভয় পাস না। এই কথাটা শেষ করতে না করতেই হঠাৎ করে বিশাল জোরে একটা বাজ পড়ল। তার সাথে সাথে আমি আর দীপ আঁতকে উঠলাম, আর চমকে গিয়ে আমি দীপের হাতটা ছেড়ে দিলাম। বাইরে বৃষ্টিটা আরও কিরকম ভাবে যেন বেড়ে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, ভোরের আলো এখনো ফোটেনি। আকাশে মারাত্মক মেঘ আর বৃষ্টির এই দাপট কাকিমারা কিভাবে ফিরবে কে জানে। উল্টো দিক দিয়ে কোনো উত্তর এলো না। আমি আবার বললাম, কিরে, ভয় করছে নাকি তোর? তাও কোনো উত্তর এলো না। ওই দীপ, শুনছিস আমার কথা? কিরে? এবারেও কোনো উত্তর না পেয়ে আমি একটু ঘাবড়ে গিয়ে আমার চারিদিকে রীতিমতো হাতড়াতে লাগলাম আর ডাকতে লাগলাম, দীপ, ওই দীপ, আরে কিরে, কোথায় গেলি তুই? আরে সাড়া তো দে অন্তত, আরে কোথায় গেলি? এবারও কোনো উত্তর এলো না। চারিদিকে হাতড়েও দীপের কোনো খোঁজ মিলল না। দীপ কোথায় গেছে সেটা দেখার উপায়ও নেই অন্ধকারে। এমন সময় হঠাৎ একটা চিৎকারের শব্দ এলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! না! এ কি? এটা তো দীপের গলা। আমি নিশ্চিত এটা দীপের গলা। আওয়াজটা কোন দিক থেকে এলো? দীপ, দীপ কোথায় তুই? এই বলে হাতড়ে হাতড়ে আমি এগোতে যাব, এমন সময় ঘরে পড়ে থাকা দাদুর দেহটার দিকে আমার চোখ গেল। আর চোখ সেদিকে পড়া মাত্রই বিদ্যুতের আলোর ঝলকানিতে কিরম যেন মনে হলো দেহটা সেই আধ খাওয়া মুখ নিয়ে উঠে আমার কাছে এসে আমাকে বলল, দাদু আমাকে ভালোবেসে কচি বলে ডাকতেন। আর এত কাছ থেকে ওরকম ভয়ঙ্কর মুখ, তার সাথে এরকম একটা দৃশ্য দেখা মাত্রই আমার গায়ে শিরশির করে উঠল। তারপর হঠাৎ করে কিভাবে যেন আমার মাথাটা ভারী হয়ে আসছিল, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। সারা রাত এত ভয়ে ঘুম আসারও কথা নয়, তবুও কেন এরকম হচ্ছে সেটা বুঝতে পারলাম না। একটা সময়ের পরে গিয়ে আমারও সব কিছু কীরকম যেন আবছা হতে লাগলো। আশেপাশের কোনো শব্দ যেন আমার কানে আসছিল না। তারপর কি হলো আমার কিছুই মনে নেই। তারপর যখন আমার হুঁশ ফিরল, তখন দেখলাম আমি দাওয়ায় শুয়ে আছি। দীপের মা, বাবা ও আশেপাশের বেশ কয়েকজন মিলে আমাকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। আমি চোখ খুলে উঠে বসতে যাব, এমন সময় দীপের মা আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, তুই তো এখানে পড়েছিলি, কিন্তু আমার ছেলেটা কোথায়?
আর কি হয়েছে বলতো? এখানে এইভাবে কেন পড়েছিলি? আসলে আসলে আমি কথা শেষ করার আগেই মিনতি কাকিমা পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ রে, তোদের না বারবার বলেছিলাম ঘর থেকে না বেরোতে? তাই ভয়ঙ্কর রাতে তোরা বেরোলি। আর আর দীপ কোথায়? না না, তোমরা ভুল বুঝছো। আমরা কেউ ঘর থেকে বের হতে চাইনি। আসলে দাদুর শরীরে এমন পচনের গন্ধ ছড়িয়ে গেছিল যে আমরা ঘরে টিকতে পারছিলাম না। ফের মিথ্যে কথা বলছিস। কোথায় দেহ পচেছে? কাকিমার এই কথা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়লাম। তড়ি ঘড়ি করে উঠে ঘরের দিকে তাকিয়ে দেখলাম দাদুর দেহটা পড়ে আছে। কাছে গিয়ে দিনের আলোয় স্পষ্টভাবে দেখলাম কালকে রাতে যেমন আধ খাওয়া খাবলানো মুখ দেখেছিলাম, আর সেই রক্তাক্ত শরীর দেখেছিলাম, এ তো সে শরীর নয়। হ্যাঁ, এই গরমে সারা রাত কোনো রকম বরফ ছাড়া বাড়িতে থাকার কারণে হালকা গন্ধ হয়েছে, তবে কালকের মতো বিশ্রী ভয়ঙ্কর রকমের অবস্থা তো এখন নেই। এই দেখার পরে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হলো। আমি কাউকেই বিশ্বাস করাতে পারলাম না যে কী কারণে আমরা কালকে রাত্রে ঘর থেকে বেরিয়েছিলাম, কারণ আমার কাছে দেওয়ার মতো কোনো প্রমাণই ছিল না। কাকিমার রীতিমতো আমাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো বল? আমার ছেলে কোথায়? তোদেরকে মিনতিতে বারবার বারণ করা সত্ত্বেও তোরা কেন ঘর ছেড়ে বেরিয়েছিলি বলতো? তোরা তো জানতি কালকে অমাবস্যার রাত, তাহলে কেন বেরিয়েছিলি? কাকিমাকে বলার মতো কোনো উত্তর আমার কাছে ছিল না, কারণ যা বলার সেটা আমি আগেই বলে দিয়েছি। কিন্তু কেউ বিশ্বাস করেনি, আর বিশ্বাস না করার যথেষ্ট কারণও ছিল। কিন্তু আমার মনে একটাই কথা ঘুরতে লাগলো, সেটা হচ্ছে দীপ কোথায়? কালকে ওর একটা আর্তনাদ শুনেছিলাম, ও ঠিক আছে তো? এই ভেবে আমি উত্তেজিতভাবে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। এরকম সময় আমাদের গ্রামের রামু কাকা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, দীপের মা, দীপের মা, এই তো, এই তো দীপের মা, তোমরা শিগগিরই চলো, শিগগিরই চলো, ওদিকে দেখবে চলো কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে রামুদা? তুমি এরকম করছো কেন? আহা, এখন এত কথা বলার সময় নেই। ছেলেটা ছেলেটা বেঁচে আছে না মরে গেছে কে জানে। রামু কাকার এই কথাটা কিরকম ভাবে যেন আমার বুকে একটা তীরের মতো বিঁধল। এই কথাটা শোনা মাত্র কাকিমাও কান্নাকাটি জুড়ে ছুট লাগালেন রামু কাকার পেছন পেছন। কাকিমার সাথে সাথে আমরাও ছুটলাম। গিয়ে দেখলাম কুয়োর পাশে দীপ উবু হয়ে পড়ে আছে। কাকিমা গিয়ে তাড়াতাড়ি করে দীপকে সোজা করলো। তারপর গ্রামের বদ্যিমশাইকে খবর দেওয়া হলো। বদ্যিমশাই দীপকে ভালোভাবে দেখলেন। না, ওর কোনো সাড়া নেই। ওকে দেখে আমি যা বুঝলাম কোনোভাবে দম আটকে ও মারা গেছে, তাও অনেকক্ষণ আগেই। এখন আমার আর কিছুই করার নেই, আমাকে মাফ করবেন। বদ্যিমশাইয়ের এই কথা শোনার পর সবাই কান্নাকাটি জুড়ে দিল। আমি এতটাই আঘাত পেয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যে কান্নাকাটি করার মতো সেই পরিস্থিতিও আমার ছিল না। এত তাড়াতাড়ি এক রাত্রে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত কিছু যে ঘটে যেতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। সেদিন রাতে আমি আর দীপ একা থাকায় বেশ অনেকে সন্দেহ করেছিল যে আমি হয়তো দীপকে কোনো কারণে শেষ করে দিয়েছি। দীপের মায়েরও প্রথমে এমনটাই মনে হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখায় তিনি বলেছিলেন যে আমি আর যাই করি না কেন কখনো এই কাজ করতে পারি না। আর তাছাড়াও কুয়োর পাড়ে পড়ে থাকা দীপের দেহর ঘাড়ে এবং গলায় একটা বিশ্রী রকমের আঁচড়ের ক্ষতচিহ্ন দেখা গিয়েছিল।
সেই দেখে গ্রামের অধিকাংশ মানুষের বুঝতে অসুবিধা হয়নি যে এটা অমাবস্যার রাতের ভয়ঙ্কর পরিণতি। সেদিন রাত 2টো থেকে ভোর 5টা অবধি সময়টাকে মনের ভুল বা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেব ভেবেছিলাম, কিন্তু আমার সেই ভাবনাকে মিথ্যে করে দিল দ্বীপের এই অস্বাভাবিক নৃশংস মৃত্যু। তারপর থেকে প্রতি অমাবস্যাকে আমি মৃত অমাবস্যার রাত নামেই চিনতাম।